শেখ হাসিনা বললেন আমি এবার ফেরত যাব, দেশে ফিরব মাথা উঁচু করে, তখন সব শুকিয়ে মাঠ হয়ে গেল। তবে শোনা যাচ্ছে দিনক্ষণ উনি ঠিক করেছেন। আসল কথাটা বলি এবার, দিনক্ষণ উনি ঠিক করেছেন কোন দিন ফিরবেন। যেহেতু ভারতের একটা নিষেধ আছে যে ওখানে তাহলে একটা বিস্তর গন্ডগোলেরা পাকিয়ে দেবে, কারফিউ টারফিউ জারি করে দেবে, প্রচন্ড মারপিট শুরু করে দেবে, তাই আগাম উনি কিছু জানাবেন না, শুধু হয়তো 10-12 ঘন্টা আগে একটা মেসেজ উনি ঢাকাবাসীকে দিয়ে দেবেন। ঢাকার যদি লোক নামে তাহলেই তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সেনাবাহিনী ঘরে ঢুকে যাবে, পুলিশ তো ভুলেও গায়ে হাত দেবে না, পুলিশের বুকে দিগি দিগি করে আগুন জ্বলছে, পুলিশ তো ফিরবে না। যাই হোক, কারণ আপনারা ওই দিনটার জন্য, ওই ঘোষণাটার জন্য অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি ওই ঘোষণাটা আসবে, খুব তাড়াতাড়ি। আমি আগাম খবরটা আপনাকে দিয়ে দিলাম। উনি ঝপ করে বলবেন আমি 10 ঘন্টার মধ্যে আসছি, রেডি থাকবেন। প্রথম তো মুখ দিয়ে কথা সরছিল না, এখন গতকালকে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পরিষ্কার বলে দিলেন যে ভারতবর্ষেই তার কাফন দাফন হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আর ফিরবেন না। তাই আমার দিদিমার কথাটা মনে পড়ে গেল, কত রঙ্গ দেখালি গিয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন যদি শেখ হাসিনা ফিরে আসেন তাহলে ওনাদের যে হাল হবে সেটা তো ওনারা খুব ভালো করে জানেন। এখন কি কি পাপ করেছেন এই বিএনপির লোকজন, জামাতের লোকজন আর ইউনূসের লোকজন, সেটা তো সবাই জানে। শেখ হাসিনা আরো বেশি জানেন। পাবলিক আছে ক্ষেপে, শেখ হাসিনা যদি প্রত্যাবর্তন করেন, করবেন তো বটেই, উনি যখন বলেছেন ভেবে চিন্তেই বলেছেন। কঠিন, তার সিদ্ধান্ত খুব কঠিন হয়। একবার যদি মনে করেন যে আমি এটা করব, তাহলে উনি করেই ছাড়বেন। তো এখন ওই কথা শোনার পর আমাদের সাউথ ব্লকে সব ফিসফাস হচ্ছে, কেউ মুচকি হাসছেন। জয়শঙ্করজি ভালো কথা বলেছেন, জয়শঙ্করজি বলেছেন এগুলো সব স্টান্টবাজি। উনি তো কালকে রাতে এবারে বেরিয়ে গেছেন বিদেশ, যাওয়ার আগে তিনি বলে গেছেন ঘরোয়া আলোচনা, এগুলো সব স্টান্টবাজি বাংলাদেশের। আমি জানতাম যে এই স্টান্টবাজি বেশি দিন টিকবে না। আমি ওই জন্য মোদিজিকে বলেছিলাম আপনি একবার বলুন যে হ্যাঁ আমরা প্রত্যর্পণ করে দিচ্ছি, দেখবেন নেবে না। ওরা এতটাই ভয় পায়। এখন দেখা গেল যে সত্যি সত্যি ডক্টর জয়শঙ্কর অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তার যে আগাম চিন্তা ভাবনা কতদূর বিস্তৃত হতে পারে সেটা কিন্তু সালাউদ্দিন সাহেব প্রমাণ করে দিলেন। এত ভয় শেখ হাসিনাকে, আমাদের ওই ডক্টর ইউনূস তিনি তো ঢপ মেরে মেরে পুরোটা চালিয়ে দিলেন। ওনার রেখে যাওয়া সমস্ত রেশন 1.5 বছরে বিলি করে নিজে দিচ্ছি এমন একটা ভাব বললেন। তারপরে বিদ্যুৎ নিয়ে এত ঝামেলা টামেলা হলো, সব কিন্তু শেখ হাসিনার সব করে রেখে যাওয়া। বিদ্যুৎ বলুন, খাদ্য বলুন, আপনি শিল্প বলুন, কলকারখানা বলুন, আপনার এই যে ভারতে যে আপনার দিয়েছিল যে যত সুযোগ সুবিধে, হ্যাঁ, ট্রান্সপোর্টেশনের, সেইগুলো বলুন, সবই তো ভারতে ওনার করে দেওয়া, ভারতের সঙ্গে চুক্তি করে। এই যে এত আপনারা বললেন এত বিলিয়ন টাকা উনি মেরে দিয়েছেন। ইউনূস গভর্নমেন্ট চলে গেল, বিএনপি সরকার চলছে,
কিন্তু এখনো পর্যন্ত সেই কথাটা কেউ বলেন না। এখন মানে উল্টো দিকে ব্যাপারটা ঘোরানোর জন্য ছোট ব্যাপারকে বড় করে দেখানো হচ্ছে। সরি। এখন জুলাই সিডিআই একটা শুরু হয়েছে, সেই নিয়ে আমি বিস্তারিত বলবো না। ওর মধ্যে ঢোকাটা আবার ঠিক মনে হচ্ছে আমার বিষয়ের মধ্যে পড়ে না, ওসব না ঢোকাই ভালো। নোংরা বিষয় ওর মধ্যে না ঢোকাই ভালো। এগুলো আপনাদের মধ্যে ভালো চলে। তো এখন সেদিকে একটা চাউর করে দিয়ে মোটামুটি শেখ হাসিনার ব্যাপারটা একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু চারিদিকে এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনা হচ্ছে বাংলাদেশে, তাতে মনে হচ্ছে সরকার বেশ ভয় আছে। ওনাকে গেলে তো ওনাকে জেলে পুরবেনি আমরা জানি, কিন্তু ভারত তখনই পাঠাবে যখন কাউন্সিল অ্যাক্সেস দেবেন। মনে রাখবেন, ভারতবর্ষের কাউন্সিল অ্যাক্সেস কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনাদের মুশকিল আছে। অবশ্য তার আগে কি হবে না হবে আমি তো বলতে পারবো না, তার আগে অনেক কিছু হতে পারে, সে খবর সম্ভাবনাও অনেক বেশি। কারণ পাকিস্তান খুব নাচানাচি করছে, পাকিস্তান চাইছে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে। আর যুদ্ধটা যদি পরের মাটিতে হয় তাহলে তার থেকে আর সুবিধাজনক কিছু হয় না। পূর্ব পাকিস্তান ওদের ভারতের প্ল্যান, পাকিস্তানের তো প্ল্যানে ছিল পূর্ব পাকিস্তানে দিয়ে আরো আক্রমণ করবেন। এখন সেই ক্ষতটা, পুরনো ক্ষতটা তো মলম প্রলেপ লাগানোর জন্য বাংলাদেশকে গুটি হিসেবে ব্যবহার করবে। আর বাংলাদেশের কিছু নাগরিক আছে, বুঝতেই পারছেন কাদের কথা বলছি, তারা সব দেই করে নাচছে, যুদ্ধ চাই যুদ্ধ চাই। একবার যুদ্ধ দেখলে তাহলে পরে আর দ্বিতীয়বার বা 100 বছরের মধ্যে বলবে আমরা শান্তি চাই, যুদ্ধের নাম বন্ধ করবে না। যাই হোক, এখন ভারতের লোকজন এখন খ্যাক 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 করে হাসছে, মন্ত্রী থেকে আরম্ভ করে মোহন ভাগবত পর্যন্ত। কালকে মোহন ভাগবত একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন এতটা ভীতু আমরা জানতাম না, তাহলে আগেই আমরা ওনাকে ফেরত পাঠিয়ে দিতাম। ভারতের কাছে আপনাদের 2 পয়সার দাম নেই। আমি বারবার বলি না, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, হ্যাঁ, সমান মর্যাদা চাই। সমান মর্যাদা পেতে গেলে মর্যাদার মতো কথা বলতে হবে। আপনাদের ওদেশ থেকে যারা এদেশে আসে, যাকেই জিজ্ঞেস করি সবাই বলে আমার এত বিঘে এত বিঘে এত বিঘে এত একর জায়গা আছে। আমি একদিন আমার বন্ধুকে বলছিলাম, সারা বাংলাদেশটা তো এইটুকু রে, সব যদি লোকের জায়গা জমি যদি অ্যাসেট গুলোকে এক জায়গায় করা যায়, কাঁঠাল বাগান এত বিঘে, ধানের জমি এত একর, তাহলে পরে তো বাংলাদেশটা 3 গুণ হয়ে যাবে। এরা হচ্ছে সালাউদ্দিনের দলের লোক, তারাই এই সমস্ত বলে বেড়ায়, শুধু বড় বড় বাদ। ওই যে বলি না কাগজে বাঘ, ওই কাগজে বাঘ। এখন বাংলাদেশ সরকারের যে অবস্থা, তাতে ভারতের সব লোকজন খেক শিয়ালের মতো খ্যাক 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 করে হাসছে। একদিন ধরে কত নাটক হলো। প্রথমে তো একবার সুযোগ পেয়ে আমাদের পূর্বতন যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এসে একবার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেন। প্রধানমন্ত্রী বললেন ওইটা বাদ দিয়ে বাকি কথা বলুন। তারপরে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, কিন্তু কোনো চিঠির উত্তর তো ভারতবর্ষ দেয় না। সেই নিয়ে কত আলাপ, আপনাদের খবরের কাগজ মানে শেখ হাসিনাকে বন্দি করে রেখে দিয়েছে, তাকে কাতার পাঠিয়ে দিচ্ছে, তাকে রাশিয়া পাঠিয়ে দিচ্ছে, তাকে দুবাই পাঠিয়ে দিচ্ছে, অনেক কিছু হলো। তারপর এলেন খলিলুর রহমান, তিনি এসেও দিন দরবার করলেন যে শেখ হাসিনাকে ফেরত দিন।
এবার আমার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি যতই দাবি করুন না বাংলাদেশ শান্তি শৃঙ্খলার মধ্যে আছে এবং বাংলাদেশ আয়ত্তের মধ্যে আছে, তার দাবি হচ্ছে এইটা, কিন্তু আদৌ কি সেটা সত্যি? পাহাড় তো প্রায় হাত থেকে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। এখন পাহাড়ের চূড়ান্ত লড়াই হচ্ছে, আপনারা রোজই খবর পাচ্ছেন। আজকে সকালেও 6 জন আহত হয়েছে। অনেকগুলো গ্রুপ তো, আর এলাকাটাও ভিন্ন ধরনের পার্বত্য এলাকা। বাংলাদেশের মানুষ সবাই জানেন, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যারা জানেন না তাদের জন্য আমি একটু বলি, এই অঞ্চল পাহাড়টা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দারবন, এই 3টে এলাকা জুড়ে হচ্ছে এই পাহাড়টা। আরো ছোটখাটো অঞ্চল রয়েছে আমি জানি না। এই পাহাড়ে এই 3টে, আমার যখন উত্তরাখণ্ড দিয়ে যখন যাবেন, দুদিকে পাহাড় আর মধ্যখানে সরু রাস্তা, অথবা একদিকে নদী চলে গিয়েছে, তার গায়ে হচ্ছে রাস্তা, তারপরে হচ্ছে পাহাড়। এই জায়গাটা, এই রাঙামাটি অঞ্চলটা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দারবন এলাকাটা, এটা হচ্ছে সরু রাস্তা, দুদিকে হচ্ছে আপনার মানে বন বাজার। আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলছি, বাংলাদেশের মানুষ সবাই জানেন, তারা ওখানে ঘুরতে যেতেন। এখন এইখানে লড়াইটা হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে, অনেকগুলো দল বিভক্ত হয়ে গেছে, কোনটা সরকার সমর্থিত আর একটা হচ্ছে আরাকান আর্মি সমর্থিত। আরাকান আর্মি সমর্থিত দলগুলো হচ্ছে আরাকান আর্মিকে সাহায্য করছে কেএনএফ আর ইউপিডিএফ, এই দুটো গোষ্ঠী তাদেরকে সাহায্য করছে, মানে সমস্ত অস্ত্র ফস্ত্র নিয়ে তারাও আরাকান আর্মির সঙ্গে লড়ছে। আর উল্টো দিকে সরকার সমর্থিত, মানে জান্তা সরকার সমর্থিত সম্ভবত কেপিএফ বলে একটি ফ্রন্ট রয়েছে, কেপিএফ, আমি ফ্রন্টটা মনে আছে, বাকিটা মনে নেই। এই তারা এই জান্তা সরকারের হয়ে তারা ওখানে লড়ছে, পিছনে জান্তা সরকার রয়েছে, তারাই এয়ার স্ট্রাইকটা করেছিল এবং আবার এয়ার স্ট্রাইকটা শুরু হবে বলে শোনা যাচ্ছে। এখন এই যে আমি আগের দিন বলেছিলাম না, আরাকান আর্মিকে যদি আপনারা দেশ থেকে না বার করতে পারেন, তাহলে বাংলাদেশের ওপরে কিন্তু বিপদ সংকেত নেমে আসছে। কারণ দুটো দেশকে আপনার কথা দিয়েছে জান্তা সরকার যে তাদের সম্পদ সুরক্ষিত থাকবে। একটা হচ্ছে চীন, একটা হচ্ছে ভারত। ভারতের ওখানে কালাদান প্রজেক্ট রয়েছে, সেটাতে প্রচুর অর্থ বিনিয়োগ রয়েছে। এছাড়া বিভিন্ন পাইপলাইন রয়েছে, তেলের পাইপলাইন রয়েছে। আর চীনের রয়েছে রেয়ার আর্থ মিনারেলের জন্য প্রচুর খনন করার যন্ত্রপাতি এবং খননও হচ্ছে। ওখানে যদি কাজ ব্যাহত হয়ে যায়, তাহলে চীনের একেবারে বিলিয়নস অফ ডলার ভারতেরও যাবে, চীনেরও যাবে। সুতরাং দুই সরকারই, ভারত এবং চীন, দুই সরকারই মিলিতভাবে আরাকান জান্তা সরকারের ওপরে প্রেশার তৈরি করছে। কিছুদিন আগে ওই জান্তা সরকারের প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন, তারপরে তিনি চীনেও গেছিলেন, এখন খবর পাওয়া যায়। তারপরে তিনি চীনে গেছিলেন, চীনে গিয়ে শি জিনপিং এর সঙ্গে কথা হয়েছে, এখানে যেমন মোদিজির সঙ্গে কথা হয়েছে। তিনি কথা দিয়েছেন যে আপনাদের মানে যে অর্থ এবং সম্পদ সেগুলো সুরক্ষিত থাকবে, কিন্তু এই সুরক্ষিত রাখতে গিয়ে এখন এই যে লড়াইটা হচ্ছে, এই লড়াইটা আটকাতে গেলে এখন বাংলাদেশ সেনাবাহিনীকে ভেতরে ঢুকতে হবে। কিন্তু গতবারে যে অবস্থা হয়েছিল, বাংলাদেশ সেনাবাহিনীর বোধহয় কয়েকজন শহীদ হয়েছিলেন, সঠিক খবর আমি জানি না, সত্যি মিথ্যে আমি জানি না, যতটুকু খবর আমি দূর থেকে পাই আমি তো আপনাদের বলি। আমি সবসময় বলি যে সত্যি মিথ্যে আমি জানি না।
আজকে শুনলাম 6 জন আরো আহত হয়েছে। আর তাদের মধ্যে কোন দলের আছে এখানে সেটা বলা আমার পক্ষে মুশকিল। আর আহত যিনি হয়েছিলেন ওই আরাকান আর্মির আঞ্চলিক প্রধান, তিনি চট্টগ্রামে চিকিৎসা নিয়ে এখন ওখান থেকে তিনি ছাড়া পেয়ে উনি তার গোষ্ঠীর সঙ্গে থাইল্যান্ডের কোন একটা বর্ডারে তিনি আশ্রয় নিয়েছেন। বিভিন্ন রাস্তা রয়েছে, তো ওই রাস্তা দিয়ে উনি বেরিয়ে গেছেন। কিন্তু মারপিটটা কিন্তু ক্রমশ বাড়ছে।